আহিল আয়েশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। আহিল তো ইচ্ছে করে ওইসব বলেছিল। ওইসব তো প্ল্যানের একটা অংশ ছিল যে আয়েশা তারপর আর এমন কেন করছে আয়েশা? আয়েশা তুমি তো সবটা জানো। আজ আমি যা যা বলেছি তা না বললে রিয়াকে কিভাবে ধরতাম বলো? হুম, জানি। আমি আপনার আজকের কথা নিয়ে কিছু বলছি না। কিন্তু একবার ভেবে দেখুন, প্লেনের অংশ হলেও কথাগুলো কিন্তু সত্যিই বলেছেন আপনি। আয়েশা প্লিজ। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। এতদিন আমি আপনাকে ভালোবেসে এসেছি, বিশ্বাস করে এসেছি। আর আপনি দিনের পর দিন আমায় সন্দেহ করে এসেছেন, অবিশ্বাস করে এসেছেন। ভালোবেসে কি এটাই পাওনা ছিল আমার? অনেক তো সহ্য করলাম। যা করিনি তার শাস্তি দিয়েছেন আপনি আমায়। আমি যা, যা স্বপ্ন দেখেছিলাম আপনাকে আর আমাকে নিয়ে, তা আপনি এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিয়েছেন। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেননি। এরপরও আপনার সাথে সংসার করার কথা বলছেন? পারব না আমি। যে মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করেনি, সে কোনোদিন আমায় ভালোই বাসেনি। চলে যান আপনি, চলে যান। আয়েশা কান্নায় ভেঙে পড়ল আর আহিল আয়েশাকে প্রত্যেকটা কথা আহিলকে মন ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তার ফলস্বরূপ আহিলের চোখে জল। আজ শুধু আয়েশা নয়, আহিলও কাঁদছে। আহিল নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আহিলের মনেও তো এই প্রশ্ন এসেছিল। যেখানে আহিল আয়েশাকে বিশ্বাস করেনি, সেখানে সত্যি কি আহিল আয়েশাকে ভালোবেসেছিল? আজ আয়েশা সে উত্তর দিল না, আহিল ভালোবাসেনি। তাই আহিল কিছু বলল না, চুপচাপ আয়েশার ঘর থেকে বেরিয়ে গেল। আহিল আয়েশাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পার্কের বেঞ্চের নিচে বসে তাকিয়ে রয়েছে। হঠাৎ নিজের পাশে কারো উপস্থিতি টের পেল আহিল। পাশে তাকিয়ে দেখলো অঙ্কুর বসে আছে ওর মতোই। অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর বলল, কি এত ভাবছিস বলতো? তুই যখন থেকে বসে আছিস আমিও তখন থেকেই বসে আছি। বসে বসে মশাগুলো আমার গায়ের হাত সাবার করে দিল, আর তোর কোনো পাত্তাই নেই কি? অঙ্কুরের কথা শেষ হওয়ার আগেই আহিল অঙ্কুরকে জাপটে ধরল। অঙ্কুর আহিলকে জড়িয়ে ধরতেই বুঝলো আহিল কাঁদছে। আহিলের পাশে আয়েশার মধ্যে যেসব কিছু নেই তা আয়েশা অঙ্কুর বুঝতে পেরেছে। যখন রিয়ার কথা বলাগুলোর সময় আহিল মাথা নিচু করেছিল, আর আহিল যখন চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরোয়, তখন সেটা অঙ্কুরের চোখে পড়ে। অঙ্কুর আয়েশার ঘরের দিকে এগোতেই দেখতে পায় আয়েশা কাঁদছে। তাই অঙ্কুর আহিলের পেছনে চলে আসে। অনেকদিন পর দুই বন্ধু একসাথে হয়েছে। যে আহিলকে ছাড়া অঙ্কুর এক দ্বন্দ্ব থাকতে পারতো না। বন্ধুত্ব হওয়ার পর থেকে তাকে ছেড়ে এতদিন থেকেছে, তারপরও আবার এত ভুল বোঝাবুঝি। আহিলকে সোজা করতেই আহিল অঙ্কুরের থেকে সরে আসে আর মাথা নিচু করে বলে, আমাকে ক্ষমা করে দে অঙ্কুর। আমি তোর বোনকে ভালো রাখতে পারিনি, ওকে ভালোবাসতে পারিনি, শুধু কষ্ট দিয়েছি, অবিশ্বাস করেছি। কে বলল তুই আমার বোনকে ভালোবাসতে পারিসনি? তুই যদি আশুকে ভালো না বাসতি তাহলে ওই ছবি ভয়েসগুলো দেখা বা শোনার পর আমেরিকা থেকে বিয়ে করতিস না। তুই বিয়ে করেছিলি আশুকে নিজের করে রাখার জন্য, যা শুধু ভালোবাসলেই মানুষ করে। না রে, যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা থাকতে পারে না। আমার উচিত ছিল ওকে বোঝা, ওকে বিশ্বাস করা, যার কোনোটাই আমি পারিনি। আমি ওর যোগ্য নই। আহিল, তুই তের সময় পাসনি ওকে বেঝার। তের সাথে আমার বন্ধুত্ব হওয়ার পর তুই যখন আশুকে দেখিস তোর ওকে ভালো লাগে, আস্তে আস্তে বুঝতে পারিস তুই ভালোবাসিস আশুকে। এরপর আমি জানলাম, আর তারপর আশু। যেই সময়টা তের আর আশুর একসাথে থাকা উচিত ছিল, একে অপরকে সময় দেওয়া উচিত ছিল, ঠিক সে সময় আনি। সে সময় তুই আমেরিকা চলে গেলি, আর সেখানে গিয়ে তুই যেগুলো দেখেছিস সেগুলো দেখার পর যে কেউ অবিশ্বাস করবে। হ্যাঁ মানছি, তোর আশুকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল, বাট তুই তা পারতিস ওকে ভুল বুঝে অবিশ্বাস করে ছেড়ে দিতে। যখন আমরা কাউকে অবিশ্বাস করি তার সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দিই, কিন্তু তুই কি করেছিস? আশুকে নিজের সাথে বেঁধে ফেলেছিস, ওকে আগলে আগলে রেখেছিস যাতে ও তাকে ছাড়া অন্য কারোর কাছে যেতে না পারে। আহিল, এক একজনের ভালোবাসা এক এক রকম হয়, আর আশু নিজেও খুব ভালোভাবে জানে তার থেকে বেশি ভালো ওকে কেউ আসতে পারবে না। তাই যা গিয়ে আশুর অভিমান ভাঙা। আহিল অঙ্কুরের কথা সাহস পেল আর অঙ্কুরকে বলল, হুম, তার জন্য তো একটা টেরা প্ল্যানের দরকার। টেরা প্ল্যান মানে? তোর বোন তো আর এত সহজে মানবে না, তাই টেরা প্ল্যানের দরকার। হি হি হি। অঙ্কুর কিছুক্ষণ ভাবলো, তারপর আহিলকে কিছু বলতে নিলেই দেখলো আহিল গায়েব। উফ, এই জন্যই এই দুটোর মধ্যে এত ঝামেলা, খুনসুটি আর গেল না। অঙ্কুরের চোখেও আজ জল। অঙ্কুরও ভাবছে আজ নিজেও আহিলকে বোঝাতে পারলো না। তেমন যদি কেউ ওকে বোঝাতো, তাহলে হয়তো আনিকা আজ আশুতে থাকতো, ওর পাশে থাকতো। আনিকা, আমি তো তোমাকে ভালোবেসেছি, এখনো ভালোবাসি। তুমি তো জানতে আমার মাথা গরম হয়ে গেলে, আমি রেগে গেলে কি বলি না বলি তার ঠিক থাকে না। তাহলে কেন আমার রাগের মাথায় বলা কথাগুলো ধরে নিলে, আর চলে গেলে আমায় ছেড়ে? আমাকে একটা শেষ সুযোগ ও দিলে না তোমায় ফিরে পাওয়ার। আমি যে আর পারছি না, তোমাকে ছাড়া থাকতে পারছি না। বেটা বদ খচ্চর, গন্ডার বিলাই কুত্তা,
ভামবিড়াল, ভোদর, আমেরিকান হনুমান, বিলাতি লাল মুখ পোড়া হনুমান। আমি যেতে বললাম আর চলে গেল। আহিলের বাচ্চা কাহিল, তোকে তো আমি দেখে নিব। কোথায় আমি রাগ করেছি আমায় আদর করে রাগ ভাঙাবে, তা না করে আমার কথা শুনে চলে গেল। একবার বকা দিলও না। আপনি বলেছি দেখে, থুর, ভালো লাগে না। না, কথাই বলবো না আমি। ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? ওর কি করে মনে হলো আমি ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব? আমি তো জানি ও আমায় কতটা ভালোবাসে। ও যেগুলো দেখেছে শুনেছে, ওর জায়গায় আমি থাকলে হয়তো আমিও একই ভুল করতাম। আমরা সবাই একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি। বেটা বদপোলা আমায় এগুলো জোর করে না বুঝিয়ে আমার কথাগুলো মেনে নিয়ে চলে গেল। অন্য সময় আমার কোনো কথা শোনে না। আর আজ দেখো, আসুক বেটা বদ বিলাতি হনুমান আমায় নিতে। ঝাড়ু পেটা করব। এসব কথা বলতে বলতেই আয়েশার কানে গাড়ির হর্নের আওয়াজ এলো। আয়েশার মনে পড়ে গেল যখন আহিলের সাথে ওর প্রথম ঝগড়া হয়েছিল, তখন আহিল এইভাবেই ওর ব্যালকনির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আয়েশা সঙ্গে সঙ্গে চোখ মুছে উঠে দাঁড়ালো আর দৌড়ে ব্যালকনিতে চলে গেল। আয়েশা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দেখলো আহিল গাড়ির ছাদে পা ভাঁজ করে ডান কোণে হাঁটুর ওপর ভর দিয়ে গালে হাত দিয়ে বসে রয়েছে। আয়েশাকে দেখেই হাতটা গাল থেকে সরে গেল আর আহিল টাসকি খেলো। এটা দেখে আয়েশারও হাসি পেল। আয়েশা নিজেকে কন্ট্রোল করে নিল আর মনে মনে বলল, কন্ট্রোল আয়শা, কন্ট্রোল। বেটা আহিলকে তোকে কাহিল করতে হবে। আহিল লাফ দিয়ে নামলো আর দুই কানে হাত দিয়ে দাঁড়ালো আর উঠবস করতে শুরু করলো। আহিল সামনে উঠবস করছে আর বলছে, আয়ু বেবি, আয়ু বেবি, এবার থেকে তোমার কথা না শুনে কোনো কথা বিশ্বাস করব না। আই প্রমিস। এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ আয়ু বেবি। আই সোয়ার আমি আর কোনো দিন তোমায় ভুল বুঝবো না। তুমি যদি সাদাকে কালো বলো আর কালোকে সাদা, সেটাও বিশ্বাস করব। ইভেন তুমি যদি বলো আমি ওবামা কিংবা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ দেখতে, সেটাও মেনে নেব, বাট ক্ষমা করে দাও প্লিজ। আয়েশা তো ভীষণ হাসি পাচ্ছে এইসব দেখে, কিন্তু তাও হাসছে না। একবার আহিলের দিকে তাকাচ্ছে, আরেকবার মুখ ফিরিয়ে নিচ্ছে। আহিলের শেষ কথা শুনে হাসি চেপে রাখতে পারলো না, তাই হেসেই দিল। আর আহিল আয়েশার হাসি দেখে স্থিরভাবে দাঁড়িয়ে গেল, কিন্তু কান থেকে হাত নামায়নি। আয়েশার হাসি দেখে আহিলও হাসছে হালকা। আয়েশা হাসতে হাসতে আহিলের দিকে তাকালো আর আহিলকে কান থেকে হাত নামিয়ে গাড়ির ভেতরে একটা লাল গোলাপ ফুলের বুকে হাতে নিয়ে হাঁটু গেড়ে বসলো আর চিৎকার করে বলল, I love you, Aisha. I love you a lot. Without you, I can't imagine myself. I promise you, I will never leave you alone. You are my soulmate. I love you forever and ever and ever. Please don't leave me alone. I can't live without you. আয়শা কিছু বুঝতে পারছে না, সবকিছু যেন স্বপ্নের মতন মনে হচ্ছে। আয়শা কি উত্তর দেবে বুঝতে পারছে না, বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে খুশির চোটে। আয়শা কিছু বলতে যাবে, ঠিক তখনই আহিল উঠে দাঁড়ালো আর দুই দিকে হাত বাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল। I love you, Aisha. আয়শা আহিলের পাগলামি দেখে হেসে পাশে তাকাতেই আটকে উঠল। আয়শা শুধু বলল, আহিল, আয়শা আর কিছু বলবে তার আগেই দ্রুত গতিতে আসতে থাকা একটা গাড়ি আহিলকে ধাক্কা মেরে দিল আর আহিল ছিটকে পড়ল। আহিলের চোখ দুইটা আস্তে আস্তে বুজে আসছে। আহিল আবছা চোখে দেখতে পাচ্ছে আয়শা ওর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আহিলের গাড়ির সাথে সংঘর্ষ হওয়ার ফলে আহিল ছিটকে পড়ল অপর পাশে। মুহূর্তের মধ্যে যে এমন কিছু ঘটবে আয়শা ভাবতে পারিনি। যে আহিল ও চোখের সামনে পাগলামি করছিল, সেই আহিলের নিথর রক্তে ভেজা দেহ আয়শার চোখের সামনে রয়েছে। মুহূর্তেই আহিলের শরীর রক্তে ভিজে গেছে, যা আয়শা ওইখানে দাঁড়িয়ে রাস্তার আলোয় দেখতে পাচ্ছে। আয়শার চোখের সামনে যে এই মুহূর্তে এমন কিছু ঘটবে আয়শা ভাবতেই পারেনি। আয়শা এক পা দুই পা করে পেছাতে পেছাতে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে গেল আর দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। আয়শা আস্তে আস্তে আহিলের দিকে এগিয়ে আসছে। সবকিছু স্বপ্নের মতন মনে হচ্ছে আয়শার। আহিলের কাছে বসে আহিলের মাথাটা নিজের কোলে নিতেই আয়শার দুই হাত রক্তে ভিজে গেল। আয়শা আহিলকে একবার ডাকতেই যেন আহিল একটা জোরে নিঃশ্বাস নিল, যেন আয়শার জন্যই আহিলের শ্বাসটা আটকে ছিল। এই আহিল, আহিল ওঠো না প্লিজ। আয়ু, তুমি কাঁদছো কেন? আমি তো আর তোমার কান্নার কারণ হতে চাই না। তুমি ঠিকই বলেছিলে ভালোবাসলে বিশ্বাস করতে হয়, যেটা আমি করিনি। তো তোমায় না জেনে বুঝে কষ্ট দিয়েছি, তাই এটা আমার শাস্তি। তোমার থেকে আলাদা হওয়ার শাস্তির থেকে বড় শাস্তি কী বা হতে পারে আমার জন্য? আলাদা হবে মানেটা কি? হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। তুমি আমায় প্রমিস করেছিলে তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। আমি তো তোমার যোগ্য নই আয়ু। আমি মরে গেলে তুমি এমন একজনকে নিজের জীবনসঙ্গী করো যে তোমায়
ভালোবাসার সাথে বিশ্বাস করবে। আর রইল আলাদা হওয়ার কথা, সেটা তো আমি চাইলেও পারবো না, কারণ তোমার মাঝে আমি আমি আই আই লাভ ইউ। আই আহিল নিজের কথা শেষ করতে পারল না, তার আগেই জ্ঞান হারালো। চোখ দুইটা আস্তে আস্তে বুজে গেল। আয়শা কান্না থামিয়ে দিল আহিলের কথা সম্পূর্ণ না করায়। আয়শা আহিলকে ডাকতে শুরু করলো। আহিল, এই তুমি কথা কেন বলছো না? আমি তোমার উপর আর রেগে নেই, একটুও রেগে নেই, কিন্তু তুমি যদি এখন আমার সাথে কথা না বলো, আমি আর কথা বলবো না তোমার সাথে। এই আহিল, ওঠো না প্লিজ। আহিল। বাবা, এটা আশুর গলা না? কিছুক্ষণ আগেই তো ও দৌড়ে আমাদের সামনে দিয়ে বেরিয়ে গেল। আর ও এমন আহিল বলে চিৎকার দিল কেন? কিছু হলো না তো? এ বকেই অঙ্কুর আর ওর বাবা মা বাড়ি থেকে বেরিয়ে ওদিক ওদিক তাকাতেই দেখলো আয়শা আহিলের মাথাটা কোলে নিয়ে বসে আছে, আর আহিলের শার্ট রক্তে ভিজে গেছে। অঙ্কুর তো এই দৃশ্য দেখে পুরো স্তব্ধ হয়ে বসে আছে। যে জায়গায় আহিল দাঁড়িয়েছিল ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, নড়ার শক্তি পাচ্ছে না। আয়শার কাছে ওর বাবা মা ছুটে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আহিলের? কি করে হলো এসব? কিচ্ছু হয়নি আমার আহিলের, কিচ্ছু হয়নি। ও এখনই আমার সাথে কথা বলবে। কি হলো বলবে না বলো? তোমার আয়ু তোমাকে ডাকছে আহিল, ওঠো না প্লিজ। আয়শার মা এমন বেগতিক অবস্থা দেখে অঙ্কুরের খোঁজ করলো, কিন্তু অঙ্কুরকে আশেপাশে দেখতে না পেয়ে পেছনে ফিরে তাকাতেই দেখলো অঙ্কুর মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। আয়শার মা চিৎকার করে অঙ্কুরকে বলল, অঙ্কুর, তুই এভাবে না দাঁড়িয়ে থেকে অ্যাম্বুলেন্সকে ফোন কর। মায়ের ডাকে অঙ্কুরের হুঁশ ফিরল আর তড়িঘড়ি করে ফোন বের করলো। ইন নার্সিংহোম আইসিইউর বাইরে সবাই বসে রয়েছে, কারণ আহিল ভেতরে। ওকে ডাক্তার চেক করছে। ইমার্জেন্সিতে ওকে ভেতরে নেওয়া হয়েছে। আরোহী আর আয়শার মা কোনো মতে আহিলকে সামলাচ্ছে। আয়শার বাবা চেয়ারে বসে বারবার আইসিইউর দিকে তাকাচ্ছেন। অঙ্কুর দেয়ালে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর আয়শা ওর বাবার পাশেই বসে আছে। এখন আর আয়শা কাঁদছে না, শুধু আহিলের কথাগুলো ভাবছে বসে বসে। আয়শার বাবা একবার আয়শার দিকে তাকালো, আরেকবার অঙ্কুরের দিকে। উঠে অঙ্কুরের কাছে চলে গেল, কারণ অঙ্কুর সে প্রথম থেকেই চুপচাপ হয়ে রয়েছে। শখটা হয়তো নিতে পারেনি। আয়শার বাবা অঙ্কুরের পাশে দাঁড়ালো আর কাঁধে হাত রাখলো অঙ্কুরের। অঙ্কুর একটু নড়ে উঠল। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তোর বোনের কি হবে ভাবতে পারিস? একবার তাকিয়ে দেখ মেয়েটার অবস্থা। যখন তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আহিল একা হাতে সবটা সামলেছে। আয়শাকে, ওর মাকেও শক্ত করেছে, আর আমাকেও ভরসা দিয়ে গেছে। আর যখন আহিলের পরিবারের তোকে প্রয়োজন, তখন তোকেও তো ওদের পাশে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে। এরকম কেন হলো বাবা? সব তো ঠিক ছিল, তাহলে আবার কেন উলটপালট হয়ে গেল? আহিলও কি আনিকার মতো আমায় ছেড়ে চলে যাবে? না, কিচ্ছু হবে না। আহিলকে তুই দেখিস। আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে এলো আর সবাই ডাক্তারের কাছে চলে গেল। কিন্তু ডাক্তারের মুখ দেখে অঙ্কুরের বুকটা কেমন ধক করে উঠল। তবুও নিজেকে শক্ত করে বলল, ডক্টর আহিল কেমন আছে? ও ঠিক আছে তো? I am sorry, he is no more. অঙ্কুর এক কদম পিছিয়ে গেল কথাটা শুনি। ডাক্তার আবার বলল, He is no coma. মাথায় গুরুতর চোট পেয়েছেন উনি, তাই কোমায় চলে গেছেন। আর কোমায় যাওয়া ব্যক্তিরা মৃত ব্যক্তির সমান, কারণ কবে জ্ঞান ফিরবে বা আদৌ জ্ঞান ফিরবে কিনা আমরা জানি না। তার মধ্যে মাথায় যেহেতু চোট পেয়েছে, তাই যদি ব্রেন ব্লাড সোয়েলিং হয় তাহলে তো আর কোনো আশা থাকবে না। আই এম সরি। না। আয়শা পেছন দিয়ে চিৎকার করে উঠল আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিলেই পেছন দিয়ে জ্যাক আয়শাকে ধরে নিল। জ্যাকের আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু আসতে না আসতেই যে এমন কথা শুনতে হবে জ্যাক তার স্বপ্ন ভাবতে পারেনি। ডাক্তার বলল, ওনাকে একটা কেবিনে নিয়ে গিয়ে শুয়ে দিন, হয়তো এত বড় শখটা মেনে নিতে পারেননি। আমাকে যেতে হবে। আয়শাকে জ্যাক কোলে নিয়ে একটা কেবিনে শুইয়ে দিল। এদিকে আহিলের মায়ের অবস্থাও ভালো না। আয়শাকে যে কেবিনে রাখা হয়েছে সেই কেবিনে আহিলকে ডাক্তার চেক করেছেন। মিস্টার মুখার্জি প্রবেশ করল আয়শাকে চেক আপ করতে। সেই কেবিনে সবাই রয়েছে। মিস্টার মুখার্জি বলছিল, যা বলেছিলাম, এত বড় শখটা মেনে নিতে পারেনি, তাই অজ্ঞান হয়ে গেছে। সেন্স ফিরে আসবে কিছুক্ষণ পরেই। ডক্টর আহিল? কি ইনফরমেশন ডক্টর? হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু ইনফরমেশন দিতেই আমি এসেছি। পেশেন্টের ব্রেন ব্লাড
সয়েলিং হচ্ছে, এটা যদি বেড়ে যায় তাহলে উনি মারা যাবেন। আর বেড়ে যাওয়ার চান্সটাই বেশি, কারণ পেশেন্ট মেডিসিনে রেসপন্স করছে না। তাহলে কি আর আমার ছেলেটাকে বাঁচানোর উপায় নেই? একটাই উপায় আছে, কি উপায়? অপারেশন। কিসের অপারেশন? ব্রেনের অপারেশন। যেহেতু উনি মাথায় চোট পেয়েছেন, তাই এই অপারেশনটা করলে ওনার ব্লাড সয়েলিংটা বন্ধ হতে পারে। 20% চান্স পেশেন্টের রিকভারি করার, 20% চান্স অপারেশন আনসাকসেসফুল হওয়ার। আর বাকি 60%? মেমোরি লস। ওনার যদি মেমোরি লস হয় তাহলে ওনার কিছু মনে থাকবে না, কিচ্ছু না। না, কোনো দরকার নেই অপারেশনের। আমার ছেলে যদি আমায় চিনতেই না পারে তখন কি লাভ? দেখুন, আমি শুনেছি ডিসিশন নেওয়াটা টাফ, তবুও একবার ভেবে দেখুন। যদি অপারেশন না করা হয় তাহলে এমনিতেও আমরা ওনাকে হয়তো বাঁচাতে পারবো না। আর 20% চান্স যেখান আর 20% চান্স যেমন সাকসেসফুল হওয়ার, তেমন আনসাকসেসফুল হওয়ার চান্সও কিন্তু 20%। আর মেমোরি লস মানে তো এই না যে কোনোদিন ওনার মেমোরি ফিরবে না। চেষ্টা করলেই ওনার মেমোরি কামব্যাক করতে পারে। তাই ওনাকে বাঁচানোর জন্য এইটুকু রিস্ক আপনাদের নিতেই হবে। অপারেশন হবে ডক্টর। এসব তুই কি বলছিস মা? আহিল তো মরেও যেতে পারে। অপারেশনটা না হলেও ও মরে যাবে। অপারেশনটা হলে যাও ক্ষীণ আশা থাকবে ওকে আবার ফিরে পাওয়ার। অপারেশন না হলে সেটাও থাকবে না। ওর যদি মেমোরির লস হয় তাহলে আমরা আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবটা মনে করানোর। অন্তত ওকে দেখতে তো পাবো। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি বন্ড পেপার নিয়ে এসেছি, সেটাতে আপনারা সাইন করলেই আমরা আজকে অপারেশন করব। দেরি করতে চাই না আমরা। ঠিক আছে, আমরা রাজি। আয়শা আস্তে করে উঠে বসল। আহিলের মা বন্ড পেপারে সাইন করে দেওয়ার পরেই আহিলকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আর কিছুক্ষণ পরেই ওটি লাইট জ্বলে ওঠে। আহিলের মা আরোহীর কাঁধে মাথা রেখে চোখের জল ফেলছে। জ্যাক আরোহীর পাশে বসেই আছে, হাঁটুতে ভর দিয়ে। আয়শার বাবা মা দুইজনই চুপচাপ রয়েছেন। আর অঙ্কুর পায়চারি করছে আর বারবার ওটি লাইটের দিকে তাকাচ্ছে। আর আয়শা চোখ বন্ধ করে শুধু ভগবানের কাছে প্রার্থনা করছে। আফটার 2 আওয়ার্স ওটির লাইট অফ হয়ে গেল আর ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তার বেরিয়ে আসতেই সবাই বসা থেকে উঠে ডাক্তারের কাছে চলে গেল। আয়শাও চোখ খুলে আর সবার পেছনে দাঁড়িয়ে রইল। ওর হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে। কি খবর আসবে এইটা ভেবে। আহিলে যদি কিছু হয়ে যায় তাহলে ও শেষ হয়ে যাবে। ডক্টর, চুপ করে থাকবেন না, প্লিজ কিছু বলুন। এখন আপাতত চিন্তার কোনো কারণ নেই। অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু কিন্তু ওনার মেমোরি লস হয়েছে কিনা তা আমরা এখনো জানতে পারিনি। ওনার জ্ঞান ফিরলে জানা যাবে। পেশেন্টের জ্ঞান ফেরার অপেক্ষা করতে হবে এখন। ভাইয়ার জ্ঞান কখন ফিরবে? এটা ডিপেন্ড করছে ওনার শরীরের অবস্থার উপর। আমার যতদূর মনে হয় 24 ঘন্টা তো লাগবেই। আমরা ওনাকে কেবিনে দিয়ে দিব, বাট এখন দেখা করতে পারবেন না। জ্ঞান ফিরলে আমি চেক আপ করে আপনাদের পারমিশন দেব। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ বলার কিচ্ছু নেই, এটা তো আমার কর্তব্য। থ্যাংক ইউ জানান ভগবানকে আর পেশেন্টের ওয়াইফকে। উনি যদি এটা টাফ ডিসিশনটা না নিতেন তাহলে হয়তো ওনাকে আমরা বাঁচাতে পারতাম না। ডাক্তার চলে গেলে আহিলের মা গিয়ে আয়শাকে জড়িয়ে ধরে। তারপর অঙ্কুরও। আসু, আজকে তুই আরোহী আর আন্টি বাবা মা সবাই এক্ষুনি বাড়ি যাবে। এখানে আমি আর জ্যাক সেট করব। ইয়া, অবভিয়াসলি আমি তোমাদের বাড়িতে ড্রপ করে দেব, তারপর এখানে চলে আসব। না, আমি এখানে থাকবো। আমি বারণ করেছি একবার। আমি বরং থেকে ওকে, সবাই চলো, আমি ড্রপ করে দেব। দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে। এরপর জ্যাক সবাইকে ড্রপ করে দিল। আর শেষে যখন আহিলের বাড়িতে এলো তখন আয়শার মা আর আহিলের গাড়ি থেকে নেমে গেলেও আরোহী ঘুমিয়ে পড়ে। জ্যাক আয়শার দিকে তাকাতেই তুমি নিয়ে আসো ওকে। জ্যাক একবার ঘুমন্ত আরোহীর দিকে তাকালো, তারপর হাসলো। গাড়ি থেকে বেরিয়ে এসে আরোহীর সাইডের দরজা খুলে ওকে আস্তে করে কোলে তুলে নিল। বাইরে নিয়ে এসে পা দিয়ে দরজা বন্ধ করে হাঁটা ধরলো আরোহীর রুমের দিকে। মাঝে আরোহী একটু নড়ে উঠলো, আবার ঘুমিয়ে পড়েছে। আরোহীকে শুইয়ে দিয়ে জ্যাক আরোহীর দিকে এক পলকে তাকিয়ে আছে। অনেকদিন আগে যখন আহিল তোমার ছবি দেখিয়েছিল, তখনই তোমাকে নিজের অজান্তে মন দিয়ে ফেলেছি।
তারপর যখন তোমার সাথে প্রথম কথা বললাম, তোমার ভয়েস আমাকে ঘায়েল করেছিল। ভাবতেই পারিনি তুমি আমাকে ফোন করবে। জানি না তোমাকে কোনোদিন নিজের মনের কথা বলতে পারবো কিনা। তাই আজ যখন তুমি ঘুমিয়ে আছো, তখনই বলছি, আই লাভ ইউ আরোহী। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ। মেবি তুমি অন্য কাউকে ভালোবাসো ওর লাইক করো, বাট আমি তোমায় কোনোদিন সামনাসামনি এটা বলতে পারবো না, কজ আমি তোমার ফ্রেন্ডশিপটা হারাতে পারবো না। এই কথাগুলো বলে জ্যাক আরোহীর হাতের উল্টো পিঠে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে উঠে যেতে নিলেই আরোহী জ্যাকের কলার ধরে জ্যাককে নিজের দিকে টেনে উঠতে না দিয়ে জ্যাকের কানে কানে বলে, আই লাভ ইউ টু আমেরিকা অ্যান্ড অলসো ভি অ্যান্ড অলসো মিস্টার ভিতুরাম। জ্যাক তো পুরো হা হয়ে রয়েছে ঘটনাচক্রে, আর আরোহী মিটিমিটি হাসছে। জ্যাক উঠে বসে আরোহীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সে দেখে আরোহী উঠে বসে জ্যাকের চোখের সামনে তুড়ি বাজালো, আর জ্যাক জিজ্ঞেস করলো, তুমি তো ঘুমিয়েছিলে তাহলে? তুমি যখন আমায় কোলে নিয়ে আসছিলে তখন ঘুম ভেঙে গেছিল আমার। জ্যাক আর কি বলবে ভেবে পাচ্ছে না, তাই কাচুমাচু মুখ করে মাথা চুলকালো। আর আরোহী বলল, এবার আপনি যান, ভাইয়ার কাছে থাকতে হবে না। হুম, আমি আসছি। ভাইয়ার খবর দিও প্লিজ। হুম, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি ভিতরাম নই। সেটা দেখতেই পেলাম। সামান্য প্রপোজ করতে ভয় পাও। ভয় প্রপোজ করতে নয়, ভয়টা তোমাকে হারানোর, যেটা আমি চাই না। তাছাড়া আমি কত মেয়ের প্রপোজাল পেয়েছি। হুম, তাহলে আমার কাছে কেন এসেছো? যাও না, যাও, ওই হবু সুনিদের কাছে যাও। না বউ, আমার তোমাকেই পছন্দ। টুক করে গালে একটা চুমু দিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেলাম। আরোহী জ্যাক চলে যাওয়ার পর গালে হাত দিয়ে হা হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আর কিছুক্ষণ পর মৃদু হেসে আবার ধপ করে ঘুমিয়ে পড়ল। আহিলের জ্ঞান 24 ঘন্টা পর ফিরেছে, কিন্তু কথা বলার মতন অবস্থায় নেই। তাই অঙ্কুর আর জ্যাক কিছু জানায়নি কাউকে। একদিন বাদে 2 দিনের মাথায় আহিল কিছুটা সুস্থ বোধ করছে এবং কথাও বলতে পারছে। তাই ডাক্তার অঙ্কুর আর জ্যাককে জানাতেই ওরা সবাইকে খবর দিয়ে দিল। আয়শা তো ছটফট করছিল খবরটা শোনার জন্য। যেমন খাঁচায় বন্দি পাখি খাঁচা থেকে বেরোনোর জন্য ছটফট করে, তেমন আয়শার মনটাও আহিলকে দেখার জন্য ছটফট করছে। আয়শা আর এক মুহূর্ত দেরি করেনি। আরোহী আর আহিলের মাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছে নার্সিংহোমের উদ্দেশ্যে। ইন নার্সিংহোম আহিলকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তাই আহিল ঘুমিয়ে আছে। ডাক্তার আর নার্স সবাইকে বলে দিয়েছে যেন বেশি উত্তেজিত না করে পেশেন্টকে। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই আহিল চোখ মেলে তাকালো, আর ডাক্তার জিজ্ঞেস করলো আহিলকে, কি মিস্টার আহিল, এখন কেমন লাগছে? ফিলিং বেটার? ইয়েস ডক্টর। আহিলের মাথায় ব্যান্ডেজ করা, পায়েও ব্যান্ডেজ করা আছে, কিন্তু চাদর দিয়ে ঢাকায় দায় দেখা যাচ্ছে না। হাতেও চোট লেগেছে সামান্য জায়গায়, তাই সেখানেও ব্যান্ডেজ করা। আহিলের মুখটা কেমন শুকিয়ে গেছে। এইসব দেখে আয়শার মনটা ছ্যাদ করে উঠল, কিন্তু মনের ভেতরের ভয়টা যেন এখন বেশি উকি দিচ্ছে। যদি আহিল ওকে ভুলে যায় তখন। এসব ভাবতে ভাবতেই আয়শার ভাবনা ছেদ পড়ল ডাক্তারের কথায়। আহিল, দেখুন, আপনার বাড়ির সবাই এসেছে। আহিল কিছুটা কপাল কুঁচকালো, তাতে সবাই ভয় পেয়ে গেল। আয়শা চুপচাপ চোখ বুজে রয়েছে। আয়ু, আয়শা হুট করে চোখ খুলল। নিজের কানকে হয়তো বিশ্বাস করতে পারছে না আয়শা, তাই কোনো সাড়া দিতে পারেনি আহিলের ডাকে। এইদিকে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এই ভেবে যে আহিলের সবটা মনে আছে। থ্যাংক গড, আপনারা সবকিছু মনে আছে। নিজের জীবনকে কি করে ভুলবো? নাও, আপনারা ওনার সাথে কথা বলতে পারেন, কিন্তু বেশি উত্তেজিত করবেন না ওনাকে। ডাক্তার বেরিয়ে গেলে আহিলের মা আহিলের হাত ধরে কেঁদে ফেলে, আর অঙ্কুর বলে, বেঁচে গেছে এটাই তো ভাবতে পারছি না। আহিল, বাজে কথা রাখ আর বল, এখন কেমন ফিল করছিস? মাছ বেটার। আহিল একটু মাথা হেলাতেই দেখলো অঙ্কুরের পেছনে দাঁড়িয়ে আয়শা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর নিজের চোখে জল মুছছে বারবার। আহিল অঙ্কুরকে কিছু বলবে তার আগেই আরোহী বলে উঠল, দা ভাই, কি করে হলো এটা? আহ, এখন এসব কথা না বললেই নয়। এসব কথা পরে হবে। আগে আহিলকে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে দে। অঙ্কুর, তোর বোন কি তোর পিছনেই দাঁড়িয়ে থাকবে? এখানে কি লুকিয়ে কাদার প্রতিযোগিতা চলছে, নাকি আমি মরে গেছি তার কাছে? আয়শাকে আর কে দেখে। অঙ্কুরকে পাশ কাটিয়ে সোজা হেঁটে আহিলের বুকে ঝাঁপিয়ে পড়ল। সেখানে যে সবাই উপস্থিত তার খেয়াল নেই আয়শার।
ওর কাছে এখন সবচেয়ে বড় ব্যাপার হলো ও আহিলকে ফিরে পেয়েছে। আয়শার এমন কাণ্ড দেখে আহিল আলতো করে হাতটা আয়শার পিঠে রাখলো। হাতে স্যালাইন থাকায় তাই একটু ব্যথা লাগছে, তাতে কি? আয়শাকে ফিরে পাওয়ার সুখের কাছে এই ব্যথা কিছুই না। আয়শা এখনো কাঁদছে, এই জন্য নিজের থুতনি আয়শার কাঁধে রেখে ওর কানের কাছে ফিসফিস করে বলল, আর কত কাঁদবে? আমি ঠিক আছি। আর এখানে শুধু তুমি, আমি নেই, বাকি সবাই আছে। আয়শা আহিলের কথা শুনতেই ঝট করে আহিলকে ছেড়ে দিয়ে এদিকে সবাই ওদেরকে দেখে মিটিমিটি হাসছে। আয়শা এদিক ওদিক তাকিয়ে দেখলো আয়শার বাবাও কোথাও নেই। মা, বাবা কোথায়? এখানেই তো। ওমা, সে কি, কই গেল? এক্ষুনি তো এখানে ছিল। আমি এখানে। কণ্ঠস্বর শুনে সবাই দরজার দিকে তাকাতেই আটকে উঠল। সবাই ভাবছে এটা কি করে সম্ভব, আহিল তো পুরো জমে গেছে। আয়শার বাবার কণ্ঠ শুনে পেছনের দরজার দিকে তাকাতেই সবাই আটকে ওঠে। অঙ্কুর এক কদম পিছিয়ে যায় আর আহিল এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আহিল, কারণ আয়শার বাবা একা আসেনি, ওনার বাম পাশে চুড়িদার পরিহিত একটা মেয়ে এসেছে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে রেখেছিল। ওড়নাটা সেভাবেই রয়েছে। মেয়েটা আর কেউই নয়, আহিলের দিদি আর অঙ্কুরের স্ত্রী। আনিকা, গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে আগামীকাল। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।